আজকে বড় একটি সংকটময় পরিস্থিতির সম্মুখীন বাংলাদেশ। আপনাদেরকে বলি, বাংলাদেশের উপর দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে আন্তঃসীমান্ত নদী। এদেরকে বলা হয় কি? আন্তঃসীমান্ত নদীর সংখ্যা 54টি। এই 54টি নদীর পানি বাংলাদেশে যেন আসতে না পারে, এদেরকে বলেন আপনি বন্ধু রাষ্ট্র, এদেরকে গ্যাস দেন, এদের হাতে বিদ্যুৎ তুলে দেন। প্রতিদিন সীমান্তে আমার দেশের মানুষকে হত্যা করছে। এরা কিসের বন্ধু? বন্ধুত্বের পরিচয় দিতে ভারত চূড়ান্ত ব্যর্থ হয়েছে, চূড়ান্ত ব্যর্থ হয়েছে। আবারও বলি, এই 54টি নদীতে তারা উজানে 3000 বাঁধ নির্মাণ করেছে। 54টা নদীতে কতটা বাঁধ আপনি আমার বলার দরকার নাই। আপনি আজকে গুগলে যান, আমি গুগল থেকে নিয়েছি এটা, আমিও গুগল থেকে নিয়েছি, আপনিও গুগলে ঢুকেন। 3000 বাঁধ তৈরি করেছে। শুধু তাই না, স্বাধীনতার আগেই এই ছোট্ট ভূখণ্ডটাকে শোষণের জন্য 1961 সালে তারা গঙ্গা নদীর উপরে 7350 ফিট দীর্ঘ 109টি গেট দিয়ে একটা বাঁধ তৈরি করে। এটার নামই হচ্ছে ফারাক্কা বাঁধ। 1961 সাল থেকে নিয়ে তৈরি হয়ে 1971 সাল পর্যন্ত এই 10 বছর এই বাঁধ নির্মাণ করা হয়। সম্মানিত ভাইরা, পরীক্ষামূলকভাবে 1972 সালে একবার বাঁধ খুলে দেয় তদানীন্তন প্রেসিডেন্ট শেখ মুজিবুর রহমান সাহেব জানিয়েছিলেন। ভালো করে বুঝুন, সেই সময় ভারতের গভর্নমেন্ট বলেছিল এটা পরীক্ষামূলক, এটা জীবনে বাংলাদেশের জন্য শুধু একবারই ছাড়বো, আর ছাড়া হবে না। এই কথাটা ছিল। বাংলাদেশের ক্ষতি হয় এমন করে এই বাঁধের দরজা কপাট আমরা খুলব না। কিন্তু আপনারা খেয়াল করুন, 1975 সালে এর পূর্ণ কাজ সম্পন্ন হয়, একেবারে এর লেপাপোছার কাজ। হুগলি নদীর পলি দূর করার জন্য তৈরি করা হয়েছিল এই ফারাক্কা। মরে যাওয়া ভাগীরথী নদীর পানি প্রবাহ করে পুনর্জীবন এর মূল উদ্দেশ্য ছিল। এটা সব ভারতের অভ্যন্তরে এই পানি প্রবাহিত হবে, উদ্দেশ্য ছিল সেটা। কিন্তু তিস্তা, ব্রহ্মপুত্র, কুশিয়ারা, সুরমা, সেখান থেকে ধরে বাংলাদেশের উপর অভ্যন্তরীণ ভাবে প্রবাহমান নদীগুলোতে তারা এক এক করে বাঁধ দিতে দিতে যে কাজটা হলো, তাহলে বাংলাদেশে যখন পানি দরকার তখন তারা পানিগুলো আটকে রাখে। কারণ পাহাড়ের ঢলের পানি তো আসে, বিভিন্ন পাহাড় এবং ঝর্ণা যেগুলো আমরা বলবো, এবং কখনো কখনো হিমালয় থেকে এটার প্রবাহ, কখনো বৃষ্টি, নদী তার গতিতে চলতে থাকবে, এটা ছিল কথা। কিন্তু যখন ড্রাই সিজন আসে তখন তারা এই পানিগুলোকে বন্দী করে তাদের কাজে ব্যবহার করে। আর এর পিছনে যেই নদীগুলো আছে, খালগুলো আছে, এগুলো সব ভরাট হতে থাকে, বাংলাদেশ পানি পায় না। যখন আমাদের পানি দরকার হয় তখন তারা পানি দেয় না। বাধ্য হয়ে শেষ পর্যন্ত তিস্তায় গিয়ে প্রেসিডেন্ট হোসাইন মোহাম্মদ এরশাদ একটা কাজ করেছিলেন। সেটা হচ্ছে 1982 সালে 4 অক্টোবর হোসাইন মোহাম্মদ এরশাদ 2 বছরের একটা চুক্তি করেন। এর আগে
আমরা যতটুকু জানি 1977 সালে তদানীন্তন ভারতের প্রধানমন্ত্রী মোরারজি দেশাই এবং বাংলাদেশের তদানীন্তন প্রধানমন্ত্রী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান 5 বছরের একটা চুক্তি করেন। পরবর্তীতে তাকে যখন হত্যা করা হয় এই চুক্তি ওখানেই শেষ হয়ে যায়, নবায়ন করা হয় না। এরশাদ কাকু এসে এই 2 বছর চুক্তি করার পরে তিনি আবার তিস্তা ব্যারেজ করেছেন। আপনারা জানেন যে পানি কিছুটা হইলেও যেন বর্ষাকালে রাখা যায়, এজন্য আপনারা যারা নীলফামারী ডিম লাগেছেন তারা হয়তোবা দেখেছেন। এই পানির ন্যায্য হিস্সা দাবি আদায়ের জন্য 1976 সালে বাংলাদেশের অবিসংবাদিত নেতা মাওলানা ভাসানীর নেতৃত্বে 6 মে পদ্মা নদীর তীরবর্তী ভাগীরথীর পদ্মা নদীর তীরবর্তী রাজশাহী থেকে একটা ফারাক্কা অভিমুখে লং মার্চ তিনি করেছিলেন। এটা ঐতিহাসিক। এই লং মার্চ শুধু মাওলানা ভাসানী করেছেন এটাই নয়, বরং আবার নতুন করে ছাত্র সমাজের নেতৃত্বে, দেশপ্রেমিক জনগণের নেতৃত্বে আবার লং মার্চ শুরু হবে। এটা কি শুরু হলো? শুধু তাই না, আপনারা জানেন এমন একটা অবস্থা তৈরি হলো যে যখনই পানি দরকার তখন আটকে দেয়, আমাদের নদ নদীগুলো ভরাট হয়ে যায়। বাংলাদেশে এই পর্যন্ত 4,500 নদী ভরাট হয়ে গেছে। আপনাদেরকে বলি, যেই যমুনা ব্রিজ আমরা দেখছি উত্তরবঙ্গে, আপনারা জানেন নিচে পুরোপুরি এখন কি হয়ে গেছে, বালু ভরে গেছে। পদ্মায় আপনারা জানেন অনেকগুলো চর জেগেছে। এর মানে হচ্ছে পানি নব্যতা হারিয়েছে নদী। এর ফলে নদী যায় শেষ হয়ে, আর যখন বন্যা আসে তখন পানি দেয় ছেড়ে। যখন আমাদের পানি দরকার নাই তখন দেখা যায় এমন পানি আসে, ফলে নদী আর ধারণ ক্ষমতা না থাকার কারণে এই পানি ওভারফ্লো হয়ে লোকালয়ে ঢুকে পড়ে, ফসলের ক্ষেতে ঢুকে পড়ে, বাড়ি ঘরে ঢুকে পড়ে, রাস্তাঘাট ডুবে যায়, বিল্ডিং ডুবে যায়, ঘর বাড়িতে মানুষ আর থাকতে পারে না। হাজার হাজার কোটি টাকার সম্পদ বাংলাদেশ প্রতি বছর এই নির্যাতনের শিকার হয়ে হারাচ্ছে। ঠিক আছে আমার বন্ধুগণ, তারই ধারাবাহিকতায় আমরা দেখতে পাচ্ছি গত 2 দিন ধরে হঠাৎ করে তারা 109টা গেট খুলে দিয়েছে। এরপরে অন্যান্য যতগুলো নদী আছে সব নদীর অববাহিকার গেটগুলো তারা খুলে দিয়েছে। যতগুলো বাঁধের গেট আছে সব খুলে দেওয়ার ফলে কক্সবাজার, চট্টগ্রাম, ফেনী, আহারে 3 তলা বিল্ডিং এর ছাদের উপর পর্যন্ত মানুষ, তাও ডুবে যাচ্ছে। গ্রামের ঘরগুলো বিল্ডিং বানালেও 1 তলার বেশি কেউ বানাইতে চায় না। ফেনী, সেখান থেকে কুমিল্লা, এখন ঢাকার দিকে পানি ঢুকতেছে। এই পানি যখন আবার ছেড়ে দিয়ে এই পানিগুলো যখন ভাটির টানে নামা শুরু হবে তখন শুনবেন বরিশাল, এরপরে পটুয়াখালী, বরগুনা, ভোলা, এই পিরোজপুর, এই সব অঞ্চলগুলো আবার প্লাবিত হয়ে যাবে। আমার বন্ধুগণ, অ্যাটমিক হামলার দ্বারা যেই ক্ষতি না হয়, প্রতি বছর তথাকথিত এই বন্ধু ভারত আমাদেরকে পানি বোমা হামলা করে আমার দেশ এবং জাতিকে তলাইয়া দিয়া আবার খরার সময় পানি না দিয়া তার চেয়ে বেশি ক্ষতি করে যাচ্ছে স্বাধীনতার। এরপরে বন্ধু, পরবর্তীতে একটা চুক্তি হয়েছিল 30 বছর মেয়াদি, কিন্তু সেই 30 বছর মেয়াদি চুক্তি 1996 সালের 12ই ডিসেম্বর এই যে বিগত গভর্নমেন্ট চলে গেলেন আমাদের দেশ থেকে নেত্রী, তার তত্ত্বাবধানে 30 বছর মেয়াদি একটা চুক্তি হয়েছে। আমাদের এই তিস্তা চুক্তি, ফারাক্কা চুক্তি, এই পানি চুক্তি হয়েছিল, কিন্তু আজও পর্যন্ত পানির ন্যায্য হিস্সা কি বাংলাদেশ পেয়েছে? চুক্তির জায়গায় চুক্তি। বরং আমাদের দেশের মিডিয়াকে বলবো, যখনই বন্যা হতো তখনই মিডিয়াগুলো একটা মিথ্যা তথ্য দিত, একটা ভুল তথ্য দিত, অসত্য তথ্য দিত। সেটা হচ্ছে যে উজানের পানিতে ওই অঞ্চল
গেছে, রংপুর, দিনাজপুর, নীলফামারী ডুবে গেছে। উজান বলতে কথা নাই, বাসুরের নাম নেই। মানে বলতে হবে ভারত থেকে আসা পানিতে ডুবে গেছে বাংলাদেশ, এটা বলতে হবে কিনা? উজান নেই, কোন উজান শব্দ নাই। আজকে মায়ের কোল থেকে সন্তান ছেড়ে দিচ্ছে, মা ডুবে যাচ্ছে, ঘরের মধ্যে থাকতে পারছে না। একটা ঘর 10 হাত উঁচু, তার টিনের চালা, প্রত্যেক ঘরে কোনো না কোনো বৃদ্ধ বৃদ্ধা থাকে, ঠিক কিনা বলেন? প্যারালাইসিস রোগী থাকে, গর্ভবতী মা থাকে। আমরা সাহায্য নিয়ে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি যখন, তখন ওখানের লোকেরা বলছে হুজুর বিদ্যুৎ নাই, হয়তো 1-2 মিনিট কথা বলতে পারবো, মোবাইলটাও বন্ধ হয়ে যাবে, আপনাদের সাথে কোনোদিন আর দেখা কিংবা কথা হবে কিনা জানি না। আমার মা কোথায় গেছে আমি জানি না। আমার ঘর থেকে আমি সাঁতার কাটতেছি 3 ঘন্টা ধরে, আমার 2টা বাচ্চা নিয়ে আমি রওনা করেছিলাম, স্রোতে বাচ্চা 2টা হারিয়ে গেছে। কি করুণ দৃশ্য! প্রায় 1 কোটি মানুষ আজ বন্যা কবলিত। এখানে কি হিন্দু নাই? এর মধ্যে বৌদ্ধ নাই? এর মধ্যে খ্রিস্টান নাই? এবং আপনাদেরকে বলি, আন্তর্জাতিক নীতিতে রয়েছে, যদি কোনো জায়গায় পানি আন্তঃনদীতে যদি কোনো পানি আটকাতে হয়, তাহলে প্রতিবেশী দেশ যার মধ্যে দিয়ে পানি ঢুকে গেছে তাদের সাথে বসতে হবে, সম্মতি নিয়ে তারপরে নির্দিষ্ট সময়ের মধ্যে শর্ত সাপেক্ষে পানি আটকানো যাবে। আর যদি আটকানো পানি ছাড়তে হয়, তাহলেও প্রতিবেশী রাষ্ট্রের সাথে বলে মিটিং করে তারপরে পানি ছাড়তে হবে, এর আগে ছাড়তে পারবে না। ভারত কোনো নোটিশ দেয়নি, সীমান্তবর্তী অঞ্চলগুলোর সাথে, সরকারের সাথে, বাংলাদেশ প্রশাসনের সাথে, গভর্নমেন্টের সাথে কোনো যোগাযোগ করে নাই। রাত 3টার সময় পানি ছেড়ে দিয়েছে, ফজরের সময় ঘর পর্যন্ত পানি ডুবে গেছে। এটা কি? ভারত বাংলাদেশকে মানুষ মনে করে নাই, আর পাঁচটা বিভিন্ন সরকারগুলো তাদেরকে দেবতার আসনে বসাই রেখেছিল। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে স্পষ্ট বলেছেন, ওয়ালা তাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতান লিল্লাযিনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযিনা আশরাকু। পৃথিবীর ইহুদি এবং মুশরিক যারা মূর্তি পূজারী, এরা কোনোদিন মুসলমানের বন্ধু হবে না, এরা চূড়ান্ত তোমাদের দুশমন। ঠিক ঠিক আমার বন্ধুগণ, তাই আমার আজকের দাবি হচ্ছে, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর ইউনূস, আপনাকে বাংলাদেশের মানুষের পক্ষ থেকে, দেশের পক্ষ থেকে দাবি করছি, আপনি জাতিসংঘে বাংলাদেশের যত ক্ষতি করেছে এই ভারত, তার সম্পূর্ণ ক্ষতিপূরণ আপনি এই জাতিসংঘে দাবি করবেন। শুধু তাই নয়, বাংলাদেশের যত প্রাণহানি হয়েছে, সম্পদ নষ্ট হয়েছে, স্বাধীনতার পর থেকে আজও পর্যন্ত প্রত্যেকটা পয়সার বাৎসরিক হিসাব দিয়ে ভারতের কাছ থেকে এই দাবি আপনি উত্থাপন করবেন। বিশ্ব নেতৃবৃন্দ আপনার পক্ষে থাকবে, আমি আশা করছি। আপনি আজ একটি ভঙ্গুর অর্থনীতি, হতাশাগ্রস্ত জাতির নেতা হয়েছেন, কিন্তু মনে রাখবেন, এই বাংলাদেশের মানুষ মুসলমান, এক বেলা খেয়ে আর এক বেলা না খেয়ে থাকতে পারবো, কিন্তু কারো লাঞ্ছনা বঞ্চনা এগুলো বাংলা মুসলমান সহ্য করতে পারে না। আমাদেরকে না খাওয়াইয়ে মারতে পারবা, এই চিন্তা তোমরা করেছো, পানিতে মারবা, ভাতে মারবা। আমরা বিশ্বাস করি আমাদের মৃত্যুদাতা কে? বাংলাদেশ ঠিক মাথা উঁচু করে দাঁড়াবে, কিন্তু ভারতের এই ব্যবহার বাংলার মানুষ কোনোদিন ভুলবে না। আমি মনে করি বিগত 100 বছরের মধ্যে বাংলাদেশের মানুষ এত বড় ক্ষতির মধ্যে পড়বে না। কত ফসল নষ্ট হলো, কত অর্থ নষ্ট হলো, কত গরিব মানুষ ঘর ছাড়া হচ্ছে। আমি স্পষ্ট করে আরেকটি বাংলাদেশের মুসলমানদের পক্ষ থেকে আরেকটি দাবি করছি, ডক্টর ইউনূস সাহেব, আপনার হাতে বাংলাদেশের মানুষের অনেকগুলো দাবি হয়ে আছে। তার মধ্যে দ্বিতীয় দাবিটি হচ্ছে, প্রথমে আপনি বাংলাদেশের ক্ষয়ক্ষতি কি হচ্ছে ভারতের এই মাধ্যমে, সেই ব্যাপারে আপনি
ডিটেইল তথ্য জাতিসংঘে উপস্থাপন করবেনই করবেন। ঠিক তার পাশাপাশি বাংলাদেশ থেকে ফারাক্কার দূরত্ব মাত্র 16 কিলোমিটার। 16 কিলোমিটারের মাথায় এসে বাংলাদেশ আরেকটি ফারাক্কা বাঁধ তৈরি করবে, যাতে করে ভারতের পানি যেন বাংলাদেশে ঢুকতে না পারে। ঠিক কিনা বলেন? ভারত তো অনলি 10 লক্ষ রুপি বিনিময় 10,03,270 অর্থাৎ 10 লাখ 1 মিলিয়ন আর কত অল্প কিছু টাকা, সর্বোচ্চ 1.5 মিলিয়ন 15 লাখ রুপিতে ফারাক্কা বাঁধ তৈরি করেছিল। আমরা নতুন ফারাক্কা তৈরি করব, দুর্নীতি মুক্ত, পদ্মা সেতুর মতো দুর্নীতি মুক্ত যুক্ত না হয়ে বরং দুর্নীতি মুক্ত থেকে যদি আরেকটা ফারাক্কা বাঁধ তৈরি করা হয়, তাহলে বাংলাদেশের আর কত হাজার কোটি টাকা লাগবে? 2,000, 3,000 কোটি। প্রয়োজনে আমি আপনাকে ডক্টর ইউনূস স্যার আপনাকে বলছি, আপনি বুকে সাহস নিয়ে দাঁড়িয়ে যান। বাংলার মুসলমান আপনার পক্ষে থাকবে, বাংলাদেশের মানুষ আপনার পক্ষে আছে। এজন্য বলি, ন্যায্য দাবি করুন, ন্যায্য দাবি করুন। আগামী আপনি জাতিসংঘের আমাদের দাবি উত্থাপন করে এসে একটি বাঁধ নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করুন। আমি কয়েকদিন আগে কয়েকটা দেশ সফর করে এসেছি, সেখানে প্রবাসীদের আমরা যেই অবস্থা দেখেছি, ব্যক্তিগতভাবে আমি বাংলাদেশ থেকে 1 কোটি প্রবাসী যাদের রেমিটেন্স দিয়ে বাংলাদেশের অর্থনীতি সচল থাকে। আপনি উদ্যোগ নেন ডক্টর ইউনূস স্যার, আপনি উদ্যোগ নেন। আমার রেমিটেন্স যোদ্ধারা প্রত্যেকে গড়ে কমপক্ষে 1 লাখ টাকা করে প্রয়োজনে এই ফারাক্কা বাঁধ নতুন আরেক নামে বাংলাদেশের বাঁধের জন্য প্রয়োজনে তারা ডোনেশন করবে। আপনার রাজকোষ থেকে 1 পয়সাও খরচ করতে হবে না। বাংলাদেশের প্রত্যেকটা মানুষ 100, 200, 500 টাকা করে দিয়ে দিয়ে হলেও 1,000, 2,000, 5 লাখ, 10 লাখ, 1 লাখ এমন করে টাকা দিয়ে বাংলাদেশের মানুষ ডোনেশন করে আমরা এই বাঁধ নির্মাণ করবো। ঠিক কিনা বলেন? আর না হলে আমার সন্তান করে চুপাইয়া মারবে, ওদের মতের বিরুদ্ধে গেলেই আমাদেরকে ধরবে, ওদের হাতে পানি অস্ত্রটা তারা ব্যবহার করবে। সীমান্তে মানুষ মারলে দেখা যায়, এখন বলে কি এটা এমনিতেই খুলে গেছে। কি পাগলের পাগলামি! ভারতের রাষ্ট্রদূত কিভাবে মিথ্যা কথাটা বললো? এই তো অসত্য কথা। আপনারটাই এখন খুলে যায় কেন? চৈত্র মাসে একবার খুলতে পারে না এমনিতে? সবগুলা ভাদ্র মাসে খোলে কেন? হ্যাঁ, যদি প্রয়োজন হয়, আমি আবার বলি, আমি সচেতনতার সাথে কথা বলার চেষ্টা করি, কিন্তু আমার দেশ এবং জাতি, ইসলাম এবং স্বাধীনতা সার্বভৌমত্বের উপর আঘাত আসলে আমরা কাউকে সম্মান দিয়ে কথা বলতে পারি না। ঠিক কিনা বলেন? আপনি কি করেছেন? যদি আপনি পানি ছাড়ার দরকার হতো, আপনি বাংলাদেশ সরকারের সাথে যারা আছে তাদের সাথে কথা বলবেন। তারপর প্রয়োজনে 72 ঘন্টা কমপক্ষে সময় দিন, মানুষজন নিরাপদ আশ্রয় যেতে পারে। হঠাৎ করে আপনি ইচ্ছে মতো পানি ছেড়েন। বাংলাদেশ থেকে আপনার দাদা রক্তে ভেজা বাংলাদেশ, স্বাধীন সার্বভৌম বাংলাদেশ, বাংলাদেশকে তাদের একটা তারা মনেই করে সবসময় একটা দাস রাষ্ট্র, দাসী রাষ্ট্র মনে করে। বাংলাদেশেও লুকিয়ে থাকা একদল তোষামতকারী 5টা গোলাম রয়েছে, যা ভারতকে হিসাবে স্যালুট করে করে মনে হয় যেন আত্মায় তৃপ্তি পায়। ঠিক কিনা বলে? ভারতকে বিশ্লেষণ করার সময় এসেছে, নতুন প্রজন্ম ভারতকে বিশ্লেষণ করবে। বন্ধুগণ, আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, আমি অনেক আলেমের কান্না শুনেছি। বিভিন্ন মাদ্রাসা, স্কুল, কলেজ এগুলো সব ডুবে গেছে। বিশেষ করে মাদ্রাসা, ইয়াতিমখানা যেগুলো আছে তাদের অবস্থা আরো খারাপ। ওরা বলছে যে হুজুর সাহায্য দরকার নেই, আমাদেরকে উদ্ধার করার জন্য একটু ব্যবস্থা করেন। আমরা কোথায় যাব জানি না। কত আলেমের কান্না, কত ভক্তের কান্না, কত শ্রোতার কান্না, কত মাহফিল আয়োজকের কান্না শুনতেছি আমি। আমার বন্ধুগণ, তাই আজ আমার মনে হয় এই
দুস্থ, দুস্থ বলবো না, এই বিপদগ্রস্ত অসহায় এই ভাইদের টাকা আছে, পয়সা আছে, ব্যাংক ব্যালেন্স আছে, বিদেশে তাদের কারো আছে, কারো স্বামী আছে, কারো বন্ধু আছে, টাকা পয়সা তাদের জন্য ব্যাপার না। তার কারণ আপনারা জানেন কক্সবাজারের মানুষ স্বাবলম্বী, চট্টগ্রামের মানুষগুলো স্বাবলম্বী, ফেনী নোয়াখালীর মানুষগুলো যথেষ্ট আত্মমর্যাদা সম্পন্ন স্বাবলম্বী, কুমিল্লার মানুষগুলো যথেষ্ট আত্মমর্যাদা সম্পন্ন এবং স্বাবলম্বী। এরা পরের দিকে হাত বাড়িয়ে টাকা নেওয়ার লোক না, অর্থ নেওয়ার লোক না, কিন্তু এখন তারা এক নিমিষে মনে হয় যেন দারিদ্রতারও নিচের সীমায় পৌঁছে গেল। বাংলাদেশকে অনেক সাফারার হতে হবে। আমি ডক্টর ইউনূসকে আবারও বলছি, প্লিজ আপনি একটি তদন্ত কমিটি গঠন করে দিন। কত হাজার কোটি টাকা ক্ষতি হয়েছে, এই ক্ষতিপূরণ আপনি দাবি করবেন জাতিসংঘে, ভারতের কাছে। বাংলাদেশের 18 কোটি মানুষ আপনার পক্ষে আছে, আমাদের পক্ষ থেকে আপনি কথা